পাকিস্তানের মধ্যস্থতায় 2 সপ্তাহের জন্য যুদ্ধবিরতিতে সম্মত যুক্তরাষ্ট্র ইরান। আলোচনা হবে তেহরানের 10 দফা নিয়ে। নিরাপদে ব্যবহার করা যাবে হরমুজ প্রণালী। যুদ্ধবিরতির খবরে বৈশ্বিক তেলের বাজারে স্বস্তি, দাম কমল 15%। দেশের পাম্পগুলোতে এখনও জ্বালানি সংগ্রহে দীর্ঘ অপেক্ষা। গুরুত্বপূর্ণ অধ্যাদেশ বাতিল, সংস্কার প্রক্রিয়া বাধাগ্রস্ত করবে মত আইনজীবীদের। সরকারপন্থীদের দাবি, বিচার বিভাগের স্বাধীনতা নির্ভর করে বিচারকদের উপর। সুপ্রিম কোর্ট সচিবালয় অধ্যাদেশ রহিত করানোর জন্য যে বিলটা আনা হচ্ছে এটা অত্যন্ত দুঃখজনক। যদিও বলা হচ্ছে এটাকে অধিকতর শক্তিশালী করা হবে পরবর্তীতে, এখানে আসলে আমাদের মনে অনেক সন্দেহ জাগছে। সুপ্রিম কোর্টের বিচারক নিয়োগকর্তাদের যেটা করেছে সেটা কিন্তু সংবিধানের সাথে সাংঘর্ষিক ছিল। হাম আক্রান্ত বাড়ছে, এবার বরগুনা জেলা হটস্পট হিসেবে চিহ্নিত। আতঙ্কিত না হয়ে শিশুদের টিকাদান ও অহেতুক বাইরে না নেয়ার পরামর্শ। 50 লাখ টাকা মুক্তিপণ দিয়েও বাঁচতে পারলেন না মাদারীপুরের জহুরুল। ইউরোপের কথা বলে লিবিয়ায় নিয়ে দালাল চক্রের নির্যাতন, পরিবারের শোকের মাতম। অন্তর্বর্তী সরকারের নীতিমালা গাড়া কলে টেলিযোগাযোগ খাত। বিনিয়োগ অনিশ্চয়তায় দেশি উদ্যোক্তারা অংশীজনদের সম্পৃক্ত করার দাবি। দেশের ক্রিকেটের ভাবমূর্তি ফেরানোই হবে প্রধান কাজ, বললেন নতুন সভাপতি তামিম ইকবাল। অ্যাডহক কমিটির সদস্য হলেও নির্বাচনে অংশ নিতে বাধা নেই কোনো। লাস্ট 1-1.5 বছরে যে রেপুটেশন ড্যামেজ হয়েছে বাংলাদেশের ক্রিকেটের, এই ক্রিকেটের রেপুটেশনটা ঠিক করা হলো আমাদের সবচেয়ে ইম্পর্টেন্ট। শিরোনামগুলো শুনছিলেন আমন্ত্রণ যমুনা নিউজে। আপনাদের সঙ্গে আছে আমি তানজিম শাফিন। রান্না করতে লাগবে শুধু রাঁধুনি রেডিমিক্স মুরগির মাংসের মশলা। 2 সপ্তাহের জন্য যুদ্ধবিরতিতে সম্মত হয়েছে যুক্তরাষ্ট্র, ইসরায়েল, ইরান। পাকিস্তানের মধ্যস্থতায় কার্যকর হয়েছে চুক্তি, নিশ্চিত করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি। হোয়াইট হাউস জানিয়েছে যুদ্ধ বন্ধে রাজি হয়েছে ইসরায়েলও। লেবানন সহ মধ্যপ্রাচ্যের অন্যান্য স্থানেও কার্যকর হবে এই চুক্তি, জানিয়েছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ। 2 সপ্তাহের জন্য হরমুজ প্রণালী দিয়ে নিরাপদে চলাচল করা যাবে বলে নিশ্চিত করেছেন আব্বাস আরাকচি। ইরানের সশস্ত্র বাহিনীর সাথে সমন্বয়ে ভিত্তিতেই নিশ্চিত করা হবে নিরাপদ যাতায়াত। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বেঁধে দেয়া ডেডলাইনের মাত্র মিনিট 10 আগেই যুদ্ধবিরতিতে সম্মত হয় ইরান। আগামী 2 সপ্তাহের মধ্যে তেহরান প্রস্তাবিত 10 দফার ভিত্তিতে আরও বিস্তারিত আলোচনা হবে। যুদ্ধবিরতি কার্যকরের পরপরই আনন্দ মিছিল করেছে ইরানিরা। খবর শুনে এই রাজধানী তেহরানের ইনকিলাব স্কোয়ারে জড়ো হন শত শত নাগরিক। নারী, পুরুষ, শিশুসহ যোগ দেন সব বয়সীরা। এক পর্যায়ে মূল সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়। এই সময় সর্বোচ্চ ধর্মীয় নেতা মুস্তাফা খামিনির ছবি ও জাতীয় পতাকা হাতে নিয়ে স্লোগান দেন আনন্দরতরা। মার্কিন ও ইসরায়েলি আগ্রাসনের প্রতিবাদও জানান নাগরিকরা, সমর্থন জানান ইরানি প্রশাসনের প্রতি। যুদ্ধবন্ধের খবরে স্বস্তি প্রকাশ করেন রাজধানী তেহরানের বাসিন্দারা। এদিকে যুদ্ধবিরতি ঘোষণার আগে ইরান জুড়ে ব্যাপক হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র, ইসরায়েলি বাহিনী। রাজধানী তেহরান সহ 5 শহরের অন্তত 8টি প্রধান সেতু ধ্বংসের দাবি করেছে তেল আবিব। টার্গেট করা হয় ইরানের রেলপথকে। দফায় দফায় হামলা করা হয় প্রধান প্রধান সড়ক। বিভিন্ন বিদ্যুৎ কেন্দ্রে লক্ষ্য করেও বিমান হামলা চালানো হয়। এসব বিদ্যুৎ কেন্দ্রের আশপাশে জড়ো হয় শত শত ইরানি। এদিকে হরমুজ দ্বীপের কৌশলগতভাবে ব্যাপক গুরুত্বপূর্ণ খার্গ দ্বীপেও ছোড়া হয় মিসাইল। মধ্যপ্রাচ্যের বিভিন্ন স্থানে হামলা অব্যাহত রাখে তেহরানও। এদিকে ইরানে যুদ্ধবিরতির খবরের পরপরই বিশ্ববাজারে তেলের দাম কমেছে অন্তত 15%। ব্রেন্ট ও WTI ক্রুড উভয়ের দামই এই পতন দেখা গেছে। চাঙ্গা হয়ে উঠেছে যুক্তরাষ্ট্রের শেয়ার বাজারও। এনভিডিয়া, টেসলা, ইন্টেলের মতো শীর্ষ কোম্পানিগুলোর
শেয়ারের দাম ব্যাপক বৃদ্ধি পায়, বেড়ে যায় সবকটি সূচক। তবে যুক্তরাষ্ট্রের জ্বালানি প্রতিষ্ঠানগুলোর শেয়ারের দামে এখনও পতনের ধারা অব্যাহত। জাপান, দক্ষিণ কোরিয়া সহ এশিয়ার শেয়ার বাজারেও ইতিবাচক ধারা লক্ষ্য করা গেছে। ইরানকে নরক বানাতে হুমকি দিয়েছিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, তবে বাস্তবে হচ্ছে ঠিক উল্টোটা। সামাজিক মাধ্যমে ডোনাল্ড ট্রাম্প আর তার প্রশাসনের বিভিন্ন কর্মকাণ্ডের উপহাস করে ভিডিও ও ছবি শেয়ার দিচ্ছে ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যম আর সমর্থক গোষ্ঠীগুলো। এসব মিম আর ট্রল ভিডিও শেয়ার করেছে বিশ্বের বিভিন্ন দেশের ইরানি দূতাবাস। ক্ষুধে বার্তায় মার্কিন প্রেসিডেন্টের নানা বিতর্কিত কর্মকাণ্ডের জোর সমালোচনা হচ্ছে। আলফা বন্ডির জনপ্রিয় এ গানের সাথে ইরানে মার্কিন বাহিনীর অভিযানের ভিডিও ও ছবি জুড়ে দিয়ে চলছে ট্রল, বিদ্রূপ এবং হাস্যরসাত্মক এসব ভিডিও শেয়ার দেওয়া হচ্ছে বিশ্বের বিভিন্ন দেশে থাকা ইরানের দূতাবাস থেকে। রোববার ট্রুথ সোশ্যালে ইরানকে গালমন্দ করে পোস্ট দেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। হরমুজ প্রণালী খুলে না দিলে দেশটিকে নরক বানিয়ে ছাড়বেন বলে হুমকিও দেন ট্রাম্প। তার এমন হুমকিকে বিন্দুমাত্র গুরুত্ব না দিয়ে ইরান উল্টে ঠাট্টা করে বলছে হরমুজ প্রণালীর চাবি হারিয়ে গেছে। ট্রাম্পের এমন হুমকি ধামকির পোস্টের প্রতি উত্তরে তাকে চুপ থাকতে আহ্বান জানায় যুক্তরাজ্যে ইরানের দূতাবাস। বিদ্রূপ করে বলা হয়, মুখ খুললেই ট্রাম্পের বোকামির সত্যতা জেনে যাবে বিশ্ববাসী। প্রতীকী ছবিতে দেখানো হয় মার্কিন সেনাদের মৃত্যুতে লাভবান হচ্ছে ইসরায়েল। এদিকে একঘেয়েমি দূর করতে ট্রাম্পকে আরও বেশি কথা বলার আহ্বান জানায় জিম্বাবুয়ের ইরান দূতাবাস। ট্রাম্পের জন্য হরমুজ প্রণালী বন্ধ হলেও মিত্র দেশগুলোর জন্য খোলা আছে বলে উপহাস করে সাউথ আফ্রিকার ইরান এমবেসি। অপরদিকে হরমুজ প্রণালীতে আটকা পড়ে শ্বাস নিতে পারছেন না মার্কিন প্রেসিডেন্ট, এমন ছবি প্রকাশ করে বিদ্রূপ করে বুলগেরিয়ার ইরান দূতাবাস। থেমে নেই ইরানের বিভিন্ন রাষ্ট্রীয় গণমাধ্যম আর সমর্থক গোষ্ঠী। সামাজিক মাধ্যমে এআই দিয়ে নির্মিত বিভিন্ন ছবি ও ভিডিও প্রকাশ করে যুক্তরাষ্ট্র আর ট্রাম্প প্রশাসনকে ছোট করতে ছাড়ছে না তারা। এসব ভিডিও প্রতিদিন লাখো মানুষ দেখছে, মুহূর্তেই হচ্ছে ভাইরাল। বিশ্লেষকরা বলছেন, এসব ব্যঙ্গাত্মক ভিডিও ও ছবি প্রকাশের মাধ্যমে যুক্তরাষ্ট্রকে আগ্রাসী এবং ইরানকে হামলা প্রতিরোধকারী হিসেবে দেখাতে চাইছে ইরান। আধুনিক বিশ্বে তথ্যযুদ্ধের গুরুত্ব বুঝে বিশ্বব্যাপী নিজেদের পক্ষে জনমত তৈরিতে এই পদক্ষেপ নিয়েছে দেশটি। প্রাণপ্রতিম কুণ্ডু, যমুনা নিউজ। জ্বালানি তেলের সরবরাহ পরিস্থিতির খবর জানবো। সহকর্মী এম এ আজিজ যুক্ত হচ্ছেন। আজিজ, জানাবেন যে রাজধানীতে ভোর থেকেই বিভিন্ন ফিলিং স্টেশনের সামনে যানবাহনের দীর্ঘ সারি দেখা গেছে। যানবাহনের প্রয়োজনীয় তেল তারা পাম্প থেকে পাচ্ছেন কিনা? ধন্যবাদ শাফিন। রাজধানীর বিভিন্ন ফিলিং স্টেশনে আমি সকালবেলায় ঘুরেছি, সেখানে বেশিরভাগ ফিলিং স্টেশনে তেল দেওয়া বন্ধ রয়েছে। তবে তেজগাঁর এই ট্রাস্ট ফিলিং স্টেশনে এখানে সারা রাতি তেল সরবরাহ করা হচ্ছে এবং এখানে যারা গত রাত থেকে লাইনে দাঁড়িয়েছেন তারা তেল পাচ্ছেন। এখানে যারা কর্মরত আছেন ফিলিং স্টেশনে তারা আমাকে জানিয়েছেন যে সারা রাতই তেল দেওয়া হয়েছে এবং এখনও তেল দেওয়া হচ্ছে। যতক্ষণ পর্যন্ত তেল থাকবে ততক্ষণ পর্যন্ত যারা লাইনে দাঁড়িয়ে আছেন তারা তেল পাবে। তবে আমি আপনাকে জানিয়ে রাখি, এই ট্রাস্ট ফিলিং স্টেশনে তেল নেওয়ার যে লাইন, যে সারি, সেটি মহাখালী ফ্লাইওভার পর্যন্ত চলে গেছে। আমি এদিক দিয়ে আসার সময় দেখেছি যে এখানে মোটরসাইকেল এবং প্রাইভেট কারের দীর্ঘ লাইন। আমি অনেকের সঙ্গে কথা বলেছি, তারা আমাকে জানিয়েছেন যে তারা গত মধ্যরাতে, গত রাতের শুরুর দিকে তারা এখানে লাইনে দাঁড়িয়েছেন এবং সারা রাত তেল দেওয়া হলেও তাদের, যেহেতু তারা পিছনে ছিলেন, তার কারণেই তাদেরকে এই তেল পেতে সকাল নাগাদ অপেক্ষা করতে হয়েছে। তবে স্বস্তির বিষয় হলো তারা এখানে দীর্ঘ সময় অপেক্ষা করে হলেও তেল পাচ্ছেন। তবে অন্যান্য ফিলিং স্টেশনে, যেমন গতকাল বিকেলে আমি নিকুঞ্জ ফিলিং স্টেশনে গিয়েছিলাম, সেখানে বিকেলেই তেল শেষ হয়ে গিয়েছিল। সেখানে ঘোষণা করা হয়েছিল আজকে তারা নারায়ণগঞ্জের ডিপো আছে, সেখানে তেলের জন্য গাড়ি পাঠাবেন এবং সেখান থেকে লোড করে এসে দুপুর নাগাদ আজকে হয়তো তারা আবার তেল দেওয়া শুরু করবেন। এবং আমি আপনাকে দেখাতে চাই, এই যে তেজগাঁ ফিলিং স্টেশন, এটিতে সকাল থেকেই মূলত, গত রাত থেকেই মূলত লাইন এবং সকাল থেকে সে লাইন আরও দীর্ঘ হয়েছে এবং প্রত্যেকেই অপেক্ষা করছেন কখন তাদের তেল পাবেন।
তবে কর্তৃপক্ষ জানিয়েছে যে তেল যতক্ষণ পর্যন্ত থাকবে ততক্ষণ পর্যন্ত প্রত্যেকেই তেল পাবেন এবং তাদের চাহিদা মতোই তেল এখান থেকে পাচ্ছেন মূলত। তবে ভোগান্তির যে বিষয়টা, যেখানে যারা প্রাইভেট কারের চালক এবং যারা মোটর সাইকেলের চালক আছেন তারা বলছেন যে তাদের নাওয়া খাওয়া ঘুম বাদ দিয়ে মূলত এই তেলের জন্য দীর্ঘ লাইন দীর্ঘ সারি তাদের দিতে হচ্ছে এবং এই তেলের জন্যই মূলত তাদের পারিবারিক অন্যান্য কাজ কামেও বিঘ্ন ঘটছে বলে তারা এই অভিযোগটি করেছেন। শাফিন। আজিজ জানাচ্ছিলেন রাজধানীর পরিস্থিতি, ধন্যবাদ আপনাকে। এবারে একটু ঢাকার বাইরের পরিস্থিতি জানতে চাই। জ্বালানি তেলের সংকট নিয়ে আরও জানাতে নওগাঁয় রয়েছেন সহকর্মী শফিক ছোটন। শফিক, জানাবেন যে নওগাঁয় পেট্রোল, অকটেন, ডিজেলের সরবরাহ পরিস্থিতি কি, যানবাহনের প্রয়োজনীয় তেল সবাই পাচ্ছেন কিনা? শাফিন, যদিও প্রশাসনের পক্ষ থেকে বলা হচ্ছে পর্যাপ্ত মজুত আছে এবং সরবরাহ ঠিকঠাক আছে, কিন্তু বাস্তবতা হচ্ছে যে সাধারণ মানুষ প্রচণ্ড সীমাহীন দুর্ভোগে। কিন্তু আমি এই মুহূর্তে যে পেট্রোল পাম্পের সামনে দাঁড়িয়ে আছি, এটিতে কিছুক্ষণ আগে মালিক পক্ষের সঙ্গে আবার কথা হয়েছে। তারা বলছেন 4500 লিটার পেট্রোল এখানে মজুত আছে, অকটেন এবং ডিজেল নেই, কিন্তু সেই তেল সরবরাহ করতেও সময় লাগবে 10:30 থেকে 11টা নাগাদ। কেননা তদারকি কর্মকর্তা এবং পাম্পের যিনি মালিক পক্ষের প্রধান তিনি আসেননি, প্রশাসনের কোনো কর্মকর্তা আসেননি, যার কারণেই এই পাম্পে তেল থাকার পরেও সরবরাহ করা হচ্ছে না। সেই ভোর থেকে এখানে মোটরসাইকেল বিশেষ করে যারা তেল নিতে এসেছেন তারা কিন্তু দীর্ঘ লাইনে দাঁড়িয়ে আছেন এবং সেই ভোর থেকে অপেক্ষা করছেন। কেউ বা অফিসে যাবেন, কেউ তার নিজের কর্মস্থলে যাবেন, তারা সেটি যেতে পারছেন না। এর প্রভাব কিন্তু বিভিন্ন কর্মস্থল এবং জীবন জীবিকার উপর পড়েছে। এই জেলার আসলে সার্বিক পরিস্থিতি নিয়ে গতকাল থেকে আমার প্রশাসনের সঙ্গে কথা হচ্ছিল। প্রশাসনের পক্ষ থেকে যদিও দাবি করা হচ্ছে যে তেলের জন্য তারা একটি অ্যাপস চালু করেছেন এবং নিরবচ্ছিন্ন এবং নির্বিঘ্নে তেল সরবরাহের জন্য তারা চেষ্টা করছেন, কিন্তু মাঠের বাস্তবতা হচ্ছে যে সাধারণ মানুষের যে ভোগান্তি, সেই ভোগান্তি লাঘব হচ্ছে না। কোনো পাম্প মালিক তাদের ইচ্ছে মতো তেল সরবরাহ করছেন এবং অভিযোগ রয়েছে এই সংকটকালীন সুযোগে অনেকেই তেল কম দিচ্ছেন পরিমাপে এবং ভেজাল তেল দিচ্ছেন, এরকম অভিযোগ আমরা কিন্তু প্রতিনিয়ত পাচ্ছি। এই বিষয়গুলো নিয়ে প্রশাসনের বেশ উদাসীনতার অভিযোগ আমাদের কাছে রয়েছে। প্রশাসনের কর্মকর্তারা এগুলো দেখভাল করছেন না এবং এই কারণে সাধারণ মানুষ চরম ভোগান্তিতে রয়েছে। এই মুহূর্তে এখানে আসলে বলাকা ট্রেডার্সের যে পেট্রোল পাম্প, এই পেট্রোল পাম্পের পাশে অর্থাৎ এই প্রধান সড়কের পাশে প্রায় 1/2 কিলোমিটার জুড়ে কিন্তু লম্বা লাইন আমরা দেখছি, বিশেষ করে বাইকারদের লাইন। এই লাইনের যারা শেষ মাথায় আছেন তারা আসলে তেল পাবেন কিনা শেষ পর্যন্ত সেটি নিয়েও বেশ সংশয় রয়েছে। কেননা যত সময় গড়াচ্ছে অর্থাৎ বেলা বাড়াচ্ছে ততই কিন্তু লাইনটি আরও লম্বা হচ্ছে। তেলের এই সংকটকালীন সময়ে প্রশাসনের পক্ষ থেকে তদারকি বাড়ানোর দাবি জানানো হয়েছে এই সাধারণ মানুষের পক্ষ থেকে। শফিক, শুনছিলাম আমরা, ধন্যবাদ আপনাকে। দেশে জ্বালানি তেলের পর্যাপ্ত মজুদ আছে জানিয়েছেন বৈদ্যুৎ ও জ্বালানি মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ। সংসদে তিনি বলেন, দেশে এখন ডিজেল, পেট্রোল আর অকটেন আছে 1,91,000 টনেরও বেশি। এ মাসে আসছে আরও 2 লাখ টন জ্বালানি। অসাধু ব্যবসায়ী কর্তৃক জ্বালানি মজুদ করে কৃত্রিম সংকট সৃষ্টি প্রসঙ্গে জরুরি জনগুরুত্বপূর্ণ বিষয় মন্ত্রীর মনোযোগ আকর্ষণ করা হলে তিনি এই তথ্য দেন। জানান, এখন পর্যন্ত অবৈধ মজুতদারদের কাছ থেকে বিপুল পরিমাণ জ্বালানি উদ্ধার করা হয়েছে। বলেন, ডিজেল রয়েছে 1,64,644 মেট্রিক টন। 30 এপ্রিলের মধ্যেই আরও 1,38,000 টন আসবে। এছাড়াও দেশে অকটেন রয়েছে 10,400 টন। এপ্রিলের মধ্যে আসবে আরও 71,000 টন। আর পেট্রোল রয়েছে 16,000 টন। 36,000 টন পেট্রোল আসবে এ মাসে। সব ধরনের তেলের স্বাভাবিক সরবরাহ অব্যাহত রেখেছেন। শুধু তাই নয়, বর্তমানে আমাদের জ্বালানি তেলের পর্যাপ্ত মজুদ রয়েছে। আমরা প্রতি মাসে দামের সমন্বয় করি। গত মাসের সমন্বয় করে আমরা দাম বাড়াই নাই। আগামী মাসে আমরা দামের উপরে কাজ করে যদি সমন্বয় করে দেখা যায় যে দাম বৃদ্ধি করা এখনই প্রয়োজন, তাহলে আমরা ইনশাল্লাহ আলোচনা করে ক্যাবিনেটে নিয়ে তারপরে
মূল্য বৃদ্ধি করার চিন্তা করব। ব্রাহ্মণবাড়িয়ায় অভিযান চালিয়ে অবৈধভাবে মজুতকৃত প্রায় 10,100 লিটার জ্বালানি তেল জব্দ করা হয়েছে। মঙ্গলবার বিকেলে জেলা শহরের গোকর্ণঘাটি এলাকায় যৌথ অভিযান চালায় সদর উপজেলা প্রশাসন ও র্যাব 9। এ সময় খোলা অবস্থায় জ্বালানি তেল বিক্রির দায়ে 3টি দোকান থেকে প্রায় 10,000 লিটার ডিজেল ও 100 লিটার অকটেন জব্দ করা হয়। পরে অবৈধ মজুদ এবং নির্ধারিত দামের চেয়ে বেশি মূল্যে বিক্রির অভিযোগে 3 দোকান মালিককে 50,000 টাকা জরিমানা করা হয়। জ্বালানি তেলের কৃত্রিম সংকট তৈরি ও অবৈধ মজুদ রোধে এ ধরনের অভিযান অব্যাহত রাখবে বলে জানায় র্যাব। মধ্যপ্রাচ্য যুদ্ধের কারণে বিশ্বের অনেক দেশের মতোই বাংলাদেশেও জ্বালানি তেলের সংকট দেখা দিয়েছে। এ নিয়ে অসন্তোষ এখন নিত্যসঙ্গী। পরিস্থিতি মোকাবেলায় খুলনার প্রতিটি ফিলিং স্টেশনে একজন সরকারি কর্মকর্তা নিয়োগ দিয়েছে জ্বালানি মন্ত্রণালয়। ফিলিং স্টেশনে তেল ব্যবস্থাপনা কার্যক্রম তদারকি এবং সমন্বয় করার কথা তাদের, কিন্তু নিয়োগের 1 সপ্তাহ পার হলেও বেশিরভাগ ফিলিং স্টেশনেই দেখা মিলছে না কোনো কর্মকর্তার। দায়িত্ব অবহেলার প্রমাণিত হলে ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি জেলা প্রশাসনের। জ্বালানি তেল কিনতে খুলনার ফিলিং স্টেশনগুলোতে গ্রাহকদের মধ্যে এ ধরনের অসন্তোষ এখন প্রতিদিনের ঘটনা। কখনো উত্তপ্ত বাকবিতণ্ডা, কখনো তা গড়াচ্ছে হাতাহাতিতেও। কোথাও পাম্প বন্ধ, কোথাও সীমিত সরবরাহ, ফলে চালু থাকা স্টেশনগুলোতেই চাপ বাড়ছে কয়েক গুণ। ঘন্টার পর ঘন্টা অপেক্ষা শেষে মিলছে মাত্র 200 থেকে 500 টাকার তেল। পরিস্থিতি নিয়ন্ত্রণে গত 28 মার্চ প্রতিটি ফিলিং স্টেশনে একজন করে তদারকি কর্মকর্তা নিয়োগ দেয় সরকার। তেলের সরবরাহ বন্টন এবং সার্বিক ব্যবস্থাপনা তদারকির কথা তাদের। তবে নিয়োগের 1 সপ্তাহ পেরোলেও বেশিরভাগ পাম্প কর্তৃপক্ষের জানা নেই তাদের কর্মকর্তা কে। অভিযোগ আছে অনেক কর্মকর্তা সরেজমিনে না গিয়ে অফিসে বসেই ফোনে তথ্য নিয়ে রিপোর্ট দিচ্ছেন। তাকে চিনি না এবং আমি তাকে এখনো দেখি নাই। আমাদের ট্যাগ অফিসারকে আমি এখনো দেখি নাই তাকে আমাদের পেট্রোল পাম্পে। আমাদের সাথে ট্যাগ অফিসারের পরিচয় হয় নাই। ট্যাগ অফিসার হচ্ছে আপনার বিস্ফোরক অধিদপ্তরের পরিদর্শক। ফোনে কথা হয়েছে ওনার সাথে, কথা বলার পর উনি আমাকে নিয়মিত রিপোর্টগুলো দিচ্ছেন এবং রিপোর্টগুলো আমি সংশ্লিষ্ট ডিসি অফিসে প্রেরণ করছি এবং আমাদের যে গ্রুপ তৈরি করেছে ট্যাগ অফিসারদের, সেই গ্রুপে আমি প্রোভাইড করছি। এ অবস্থায় শুধু কর্মকর্তা নিয়োগ নয়, কার্যকর তদারকির জন্য জেলা পর্যায়ে শক্তিশালী কমিটি গঠনের দাবি নাগরিক সমাজের। এদিকে দায়িত্ব অবহেলার প্রমাণ পেলে ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি জেলা প্রশাসনের। তেল নিয়ে যে তেলসমাতি চলতেছে এবং জনগণের মধ্যে এটা নিয়ে যে টেম্পার্ড, সেইখানে একজন কৃষি অফিসার, একজন মৎস্য অফিসার, এই জাতীয় অফিসার একজন থেকে তিনি এই সমস্যার সমাধান করতে পারবেন, এটা আমাদের কাছে বিশ্বাসযোগ্য না। বিভিন্ন জায়গায় ট্যাগ অফিসার সঠিক মতো দায়িত্ব পালন করছে না বলে মনে হচ্ছে। তো সেরকম স্পেসিফিক যদি কিছু থাকে বা ওভারঅলও আমরা দেখব যে সত্যিকার অর্থে ট্যাগ অফিসারগুলো তার দায়িত্ব পালন করছে কিনা। যদিও মনিটরিংয়ে আছে, তো মনিটরিংটা আমরা অবশ্যই জোরদার করব। খুলনায় মোট 35টি ফিলিং স্টেশন রয়েছে। এর মধ্যে মহানগরীতেই 17টি। গত বছরের তুলনায় এসব ফিলিং স্টেশনে এবছর সরবরাহ বেড়েছে দ্বিগুণেরও বেশি। তবুও স্বস্তি নেই বাজারে। জারিন অর্নি, যমুনা নিউজ। Super spicy flavor in Mr. Noodles. Bro, what a chal. গুরুত্বপূর্ণ অধ্যাদেশ বাতিলে রাষ্ট্র কাঠামো সংস্কারের দাবি ভুলুণ্ঠিত হওয়ার শঙ্কা করছেন কেউ কেউ। বিশেষত বিচার বিভাগ স্বাধীনভাবে কাজ করতে পারবে কিনা তা নিয়ে সন্দিহান সংস্কার কমিশনের সদস্যরা। তাদের মতে অনিশ্চয়তায় পড়বে মানবাধিকার ও গুম সংক্রান্ত অভিযোগ নিষ্পত্তির ভবিষ্যৎ। তবে বিপরীত মত সরকারপন্থী আইনজীবীদের। তাদের দৃষ্টিতে ত্রুটিপূর্ণ অধ্যাদেশ বাতিল সংস্কারে কোনো প্রভাব ফেলবে না। বিচার বিভাগের স্বাধীনতা বিচারকদের মানসিকতার উপর নির্ভর করে বলেও মনে করছেন তারা। রাজনৈতিক পালাবদলে বদলে যাবে না বিচারকের আদেশ, আবার সিদ্ধান্ত ক্ষমতার বিপরীতে গেলেও ঝুঁকিতে পড়বেন না বিচারক। গণমানুষের এমন চাওয়া অনেক দিনের। বিচার বিভাগের স্বাধীনতার লক্ষ্যে পৃথক সচিবালয় ও নিয়োগের অধ্যাদেশ জারি করে অন্তর্বর্তী সরকার। সে অনুযায়ী কার্যক্রম শুরু হয়।
তবে ভোটের পর বিএনপি নেতৃত্বাধীন বর্তমান সরকার তা ত্রুটিপূর্ণ বলে বাতিলের সিদ্ধান্ত নেয়। এ নিয়ে পক্ষে বিপক্ষে মত দেন আইনজীবীরা। কারো কারো অভিমত বাধাগ্রস্ত হবে বিচারালয়ের স্বাধীনতা। সুপ্রিম কোর্ট সচিবালয় অধ্যাদেশ রহিত করানোর জন্য যে বিলটা আনা হচ্ছে এটা অত্যন্ত দুঃখজনক। যদিও বলা হচ্ছে এটাকে অধিকতর শক্তিশালী করা হবে পরবর্তীতে, এখানে আসলে আমাদের মনে অনেক সন্দেহ জাগছে যে এটা আদৌ করা হবে কিনা। কারণ ওনারা যদি চাইতেন তাহলে এই সচিবালয় যেভাবে আছে প্রতিষ্ঠিত হয়েছে, এখানে জনবল আছে, কাজ করছে, এটাকে ওনারা রিটেইন করতে পারতেন। সুপ্রিম কোর্টে বিচারক নিয়োগ অধ্যাদেশ যেটা করেছে সেটা কিন্তু সংবিধানের সাথে সাংঘর্ষিক ছিল। আপনি যোগ্যতার ক্ষেত্রে একটা অতিরিক্ত 45 বছর বয়সের একটা বার দিয়ে দেওয়া হয়েছে, এটা কিন্তু আমাদের সংবিধানে নাই। বিচার নিয়োগ অধ্যাদেশ যেটা, সেটার মাধ্যমে ইতিমধ্যে বিচারক নিয়োগ হয়েছে, সেই জায়গাটাও আপনারা দেখেছেন, এবং সেখানে কতটুকু স্বাধীনভাবে নিয়োগ হয়েছে সেই কথা আমি এখানে আর নাই বললাম, সেটা আপনারা দেখেছেন। আসলে মানসিকতাটা হচ্ছে মূল। এছাড়াও স্থানীয় সরকার নিয়ন্ত্রণ, গুম কমিশন, মানবাধিকার কমিশন সহ 133টি অধ্যাদেশ জারি করেছিল অন্তর্বর্তী সরকার। বর্তমান সরকারের বিশেষ কমিটি 98টি অধ্যাদেশ হুবহু পাশের সুপারিশ করলেও 20টিতে আপত্তি জানায়, যার মধ্যে 4টি বাতিলের সুপারিশ করে। সংসদে এরই মধ্যে রহিতকরণ বিলও তোলা হয়েছে। আইনজীবীরা বলছেন, গুরুত্বপূর্ণ অধ্যাদেশ বাতিল ও সংশোধনে সংস্কার প্রক্রিয়া বাধাগ্রস্ত হবে। স্বাধীন কমিশন হিসেবে যদি আমরা চাই যে মানবাধিকার কমিশন কাজ করবে, তাহলে তো মন্ত্রণালয়ের অধীনে আসার কোনো সুযোগই নেই, এবং এখানে প্যারালাল গভর্নমেন্ট হওয়ার কোনো সুযোগ নেই। এটা চাচ্ছি আমরা একটা চেক অ্যান্ড ব্যালেন্স হবে। 70% ভোটার ওনারা জুলাই সনদ বাস্তবায়নের পক্ষে রায় দিয়েছে। ওনারা জুলাই সনদ বাস্তবায়ন যে আদেশ, সেই আদেশের পক্ষে রায় দিয়েছে। অর্থাৎ জুলাই সনদের রিফর্ম প্রপোজালগুলোই প্রাধান্য পাবে, সেখানে নোট অফ ডিসেন্ট থাকুক বা না থাকুক। নির্বাচিত সরকারের জন্য দায়িত্ববোধটা আরও বেশি, কারণ এরা জনগণের নির্বাচিত সরকার। সুতরাং ওই জায়গায় যে অসামঞ্জস্যপূর্ণতা আছে বা বাস্তবমুখী হওয়ার ক্ষেত্রে যে সমস্যাগুলো আছে, সেইগুলো সমাধান করে আরও কিভাবে শক্তিশালী করা যায় বলা হয়। যদিও এটা মিসলিড করা হচ্ছে বা মিসকোট করা হচ্ছে যে 20টা বাতিল করা হয়েছে। তবে দুই আইনজীবী মনে করেন, কেবল আইনি কাঠামোতে নয়, দরকার এর বাস্তবায়ন। সেজন্য আইন প্রণেতাদের সদিচ্ছা সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ। রাসেল আহমেদ, যমুনা নিউজ, ঢাকা। হাম আক্রান্ত রোগী এবং উপসর্গ বেশি হওয়ায় বরিশাল বিভাগের মধ্যে বরগুনা জেলাকে হটস্পট হিসেবে চিহ্নিত করা হয়েছে। এখন পর্যন্ত 3 শিশুর মৃত্যু হয়েছে। এমন অবস্থায় বাড়ছে উৎকণ্ঠা, উদ্বেগ। আতঙ্কিত না হয়ে শিশুদের টিকা দেওয়ার পাশাপাশি অহেতুক ঘর থেকে বাইরে না নেওয়ার পরামর্শ দিয়েছেন চিকিৎসকরা। 2 সন্তানকে বরগুনা সদর হাসপাতালের আইসোলেশন ওয়ার্ডে ভর্তি করেছেন হনুফা বেগম, তবে জায়গা পেয়েছেন মেঝেতে। গা থেকে জ্বর একটু তো কমার কথা, কিন্তু কমেই না। পরে দেখি চোখ দিয়া একটু বের হয়, পরে লাল হয়ে গেছে। যাওয়ার পরে হসপিটাল আসছি, ভর্তি দিছে। এখন আস্তে আস্তে চোখ অনেকখানি ফুলান দিছে। পরে এই বাচ্চা বাড়িতে ছিল, পরের দিন আমি শুনতে পাই আমার এই বাচ্চার গায়ে জ্বর উঠছে। শুরুতে জ্বর, এরপর সর্দি, কাশি, তারপর নিউমোনিয়ায় আক্রান্ত হচ্ছে শিশুরা। শরীরে দেখা দিচ্ছে র্যাশ, ঘটছে মৃত্যুর ঘটনাও, যাদের বয়স 1 বছরের কম। এরই মধ্যে হামের হটস্পট চিহ্নিত করা হয়েছে বরগুনা সদর উপজেলাকে। গত 2 মাসে জেলার 250 শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে হাম আক্রান্ত এবং এর উপসর্গ নিয়ে চিকিৎসা নিয়েছেন 168 জনের বেশি। এদের মধ্যে 73 জনের নমুনা পরীক্ষায় 28 শিশুর হাম ও 1 শিশুর রুবেলা শনাক্ত হয়েছে। বর্তমানে 2-3 জন প্রাপ্তবয়স্ক ছাড়া চিকিৎসাধীন বেশিরভাগই শিশু। শরীরে র্যাশ হয়েছে এবং শরীরে একটু জ্বর ঠান্ডা, এই জন্য নিয়ে আসলাম ডাক্তারের কাছে যে আসলে ডাক্তার কি বলে, হাম নাকি ঠান্ডা, নিউমোনিয়া ধরা পড়ছে, আর বলছে যে হামের একটু লক্ষণ আছে। বুক এক্সরে দিছে, এখানে আবার ধরা খাইছে নিউমোনিয়া আছে, আর হাম তো আছেই। হামের প্রাদুর্ভাবে আতঙ্কিত না হয়ে শিশুদের টিকা দেওয়ার বিষয়ে সচেতন হওয়ার পাশাপাশি অহেতুক ঘর থেকে বের না হওয়ার পরামর্শ দিচ্ছেন বিশেষজ্ঞরা। বাবা মায়েদের জন্য যেটা পরামর্শ, যে সময় মতো সবগুলো টিকেই দেওয়াটা জরুরি। এখন আমরা হামের রোগ দেখতেছি, এরপরে দেখা যাবে যে অন্য আরেকটা রোগ চলে আসছে। টিকা দেওয়ার গাফিলতি করলে এরকম মানে একটার পর একটা দেখা যাবে রোগশোক হইতেই থাকবে। এখান থেকে স্যাম্পল সিরাম কালেকশন করে আমরা সেগুলো ঢাকায় পাঠাই। ঢাকায় পাঠানো জমা দেওয়ার পরে হয়তো 4 দিন 5 দিনের ভিতরে আমরা রিপোর্ট পেয়ে যাই। আমাদের হাসপাতালে যারা আসবে তারাই টিকা পাবে। টিকা পর্যাপ্ত আছে এবং যে স্যাম্পল নেওয়ার কিটেরও কোনো সংকট নেই।
কর্মদিবস চলাকালীন হাসপাতালের তত্ত্বাবধায়কের দেখা না মিললেও আরএমও জানান হাম মোকাবেলায় প্রস্তুতি রয়েছে তাদের। আইসোলেশন ওয়ার্ড উদ্বোধন হয়ে গেছে, আর তার সাথে ওষুধপত্র, এটা যেহেতু একটা ভাইরাসজনিত রোগ, তো এর সাথে জ্বর, কাশি, নিউমোনিয়ার প্রকোপটা বেশি থাকে, তো সেই হিসাবে ওষুধপত্রেরও সরবরাহ দেওয়া হয়েছে। বরগুনায় 7 এপ্রিল পর্যন্ত 4261 জনকে দেয়া হয়েছে হামের টিকা। সংশ্লিষ্টরা বলছেন টিকা কার্যক্রম সম্পন্ন হলে হাম নিয়ন্ত্রণে চলে আসবে। গত 5 তারিখ থেকে জরুরি টিকাদান কর্মসূচি হামের শুরু হয়েছে। তো আমাদের আজকেও 18টা কেন্দ্রে টিকা চলছে। আমাদের লক্ষ্যমাত্রা গত 2 দিনে ছিল হচ্ছে 3903 জনের। আমরা মাশাআল্লাহ আমরা 4261 জন বাচ্চাকে টিকার আওতায় নিয়ে আসতে পারছি। হাম আক্রান্ত রোগীদের চিকিৎসার জন্য জেলায় 47টি আইসোলেশন বেড তৈরি করা হয়েছে। সাবরিনা লিজা, যমুনা নিউজ। হামের পরিস্থিতি নিয়ে জানতে ঘুরে আসতে চাই চাঁদপুরে, সেখানে রয়েছেন সহকর্মী ইব্রাহিম। রনি জানাবেন, হাসপাতালে হামের উপসর্গ নিয়ে নতুন রোগীরা আসছেন কিনা, টিকাদান কর্মসূচি শুরু হয়েছে কিনা, সে খবরটিও জানাবেন। জি শাকিল, সারা দেশে যে কয়েকটি উপজেলাকে হটস্পট হিসেবে হামের হটস্পট হিসেবে চিহ্নিত করা হয়েছে, তার মধ্যে চাঁদপুর সদর এবং হাইমচর রয়েছে। এই টিকাদান কর্মসূচি শুরু হওয়ার পর থেকে কিন্তু চাঁদপুরে এই পর্যন্ত, অর্থাৎ আজকে হামের টিকাদানের 4র্থ দিন চলছে। এই পর্যন্ত কিন্তু গত 3 দিনে 15,000-এর বেশি শিশুকে হামের টিকা দেওয়া সম্পন্ন হয়েছে। আজও সকাল 8টা থেকে টিকাদান কর্মসূচি শুরু হয়েছে। চাঁদপুরের 488টি কেন্দ্রে, এই 2টি উপজেলার 488টি কেন্দ্রে হামের টিকাদান চলছে। অভিভাবকরা আসছেন, টিকা দিতে পেরে তারাও সন্তুষ্টি প্রকাশ করেছেন। আর আমি এই মুহূর্তে আছি চাঁদপুর সদর হাসপাতালে, যেখানে এখনো কিন্তু 23 জন, 2টি আইসোলেশন ওয়ার্ডে 23 জন হাম সন্দেহে চিকিৎসাধীন আছেন। জেলায় গত 24 ঘন্টায় কিন্তু 13 জন হাম সন্দেহে রোগী বিভিন্ন সরকারি হাসপাতালগুলিতে বলছেন। আসলে যেহেতু হাম এখনো আছে, সে কারণে শিশুদের খুব গুরুতর অবস্থা হাসপাতালে নিয়ে আসার, মানে শুধুমাত্র হাম না নিয়ে আসার জন্য রোগীর চাপ বাড়তি হওয়ার কারণে মেঝেতেও চিকিৎসা দিতে হচ্ছে ডাক্তারদের। তো এই ছিল চাঁদপুর সদর হাসপাতাল থেকে সর্বশেষ। রনি, ধন্যবাদ আপনাকে। ভাগ্যের চাকা ঘোরাতে ইউরোপের উদ্দেশ্যে বাড়ি ছেড়েছিলেন মাদারীপুরের কৃষক জহুরুল, কিন্তু দালাল চক্রের প্রতারণার ফাঁদে পড়ে হয়েছেন নির্যাতনের শিকার। পরে লিবিয়াতে বন্দি অবস্থায় মৃত্যু হয় তার। সংবাদ পাওয়ার পর থেকে পরিবারে চলছে শোকের মাতম। এদিকে ঘটনার পর থেকেই পরিবার নিয়ে লাপাত্তা দালাল চক্রটি। জহুরুলের মরদেহ দ্রুত দেশে ফিরিয়ে আনতে সরকারের সহযোগিতা চেয়েছেন স্বজনরা। পরিবারের সচ্ছলতা নিশ্চিত করতে ইউরোপের উদ্দেশ্যে ঘর ছেড়েছিলেন এই যুবকরা, কিন্তু সেই শখই পরিণত হয়েছে দুঃস্বপ্নে। সন্ত্রাসীদের হাতে বন্দী হয়ে নির্মম নির্যাতনের শিকার তারা। এদের মধ্যে একজন মাদারীপুরের ডাসার উপজেলার দক্ষিণ দুয়াশার গ্রামের কৃষক জহুরুল ইসলাম। জানা যায়, প্রায় 5 মাস আগে ইতালি যেতে বাড়ি ছাড়েন কৃষক জহিরুল। গন্তব্যে পৌঁছে দেওয়ার শর্তে পাশের দুলু গ্রামের দালাল জাকির মাতুব্বরের হাতে 25 লাখ টাকা তুলে দেওয়ার সমঝোতা হয়। তবে বাড়ি ছাড়ার পর সুর পাল্টে যায় দালাল চক্রের। স্বজনদের অভিযোগ, সৌদি আরব হয়ে প্রথমে লিবিয়ায় পৌঁছান জহুরুল। সেখানে একই উপজেলার তারেক মণ্ডলের বন্দিশালায় আটকে রাখা হয় তাকে। এরপর নির্যাতনের ভিডিও পাঠিয়ে পরিবারের কাছ থেকে কয়েক ধাপে আদায় করা হয় 50 লাখ টাকা। পরবর্তীতে আরও মুক্তিপণের জন্য নির্যাতনের মাত্রা বাড়ালে মৃত্যুর কোলে ঢলে পড়েন জহুরুল। সেই খবরে দিশেহারা স্বজনরা। কিভাবে মারলো, না দিলাম, আমার বাবার মারতে লেগে দিয়েছি। জাকির ইটালি গেছে, ইটালি যাওয়ার পর ওই তারেকের লগে ও শেয়ারে মাফিয়া কাজ করে এবং এই তথ্য কইরা, এই বিক্রান্ত কইরা আমার ছোট ভাইরে ওরা মেরে ফেলাইছে। সর্বমোট আমাদের কাছ থেকে 50 লাখ টাকা নিয়ে গেছে। নিয়ে যাওয়ার পরে আবারও টাকা আদায় করতে চাইতেছিল, আমরা টাকা দেই নাই, না দেওয়ার কারণে আর নির্যাতন করে মেরে ফেলছে। ফাঁসি চাই দুইজনের,
দুইজনের ফাঁসি দেবেন আর আমার লাশ আইনা দেবেন। আমার এই সন্তান বাপের লাশ দেখবে, তবু পরন ধরে আমরা বুঝবি। এদিকে ঘটনার পর থেকে ঘরে তালা ঝুলিয়ে পরিবার সহ লাপাত্তা দালাল জাকির মাতুব্বর। 15 রোজা বাড়িতে গেছে, আমরা দিই তালা দেওয়া, পরে আমরা শুনছি এই দুর্ঘটনার কথা শুনে হেরা গেছে। কোন জায়গায় আছে কি কই গেছে আমাদের কই আমরা জানি না। পুলিশ জানায় ভুক্তভোগীর পরিবারের পক্ষ থেকে অভিযোগ দেয়া হলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। তবে অবৈধ পথে ইতালি যাত্রার প্রবণতা বন্ধের আহ্বান তাদের। ভিকটিমের পরিবার যদি পুলিশকে অভিযোগ দায়ের করে তাহলে অবশ্যই আমরা এর আইনগত ব্যবস্থা নিব। দালাল চক্র আছে এবং আমাদের ক্ষেত্রে পুলিশের কাছে যে অভিযোগটা আসে সেটা কিন্তু একেবারে শেষ পর্যায়ে আছে, শুরুতে কিংবা মধ্যপথে আমাদের কাছে কোনো অভিযোগ আসে না। জহুরুলের সাথে ঘর ছেড়ে নির্যাতনের শিকার হওয়ার পর থেকে নিখোঁজ একই উপজেলার ইমামুল সৈয়দ। সাইফ আহমেদ, যমুনা নিউজ। বাংলাদেশের হাইকমিশনার হিসেবে আরিফ মোহাম্মদ খানকে চূড়ান্ত করেছে ভারত। ভারতের রাজনীতিতে অত্যন্ত প্রভাবশালী আরিফ মোহাম্মদ খান দেশটির রাষ্ট্রপতি হওয়ার দৌড়েও নাম ছিল তার আলোচনায়। বর্তমানে বিহারের গভর্নর হিসেবে দায়িত্ব পালন করছেন তিনি। ভারতে তরুণ বয়সে যে কয়জন ব্যক্তি মন্ত্রী হয়েছেন আরিফ মোহাম্মদ খান তাদের মধ্যে অন্যতম ছিলেন। অত্যন্ত প্রভাবশালী এই ব্যক্তি রাজীব গান্ধীর খুবই ঘনিষ্ঠ ছিলেন, কিন্তু শাহবানুর মামলার রাজীব গান্ধীর অবস্থান নিয়ে দ্বিমত প্রকাশ করে মন্ত্রিসভা ও কংগ্রেস ত্যাগ করেন, যোগ দেন বিজেপিতে। অন্তর্বর্তী সরকারের টেলিকমিউনিকেশন নেটওয়ার্ক অ্যান্ড লাইসেন্সিং পলিসির গাড়াকলে আটকা পড়েছে দেশের টেলিযোগাযোগ খাত। বিনিয়োগ অনিশ্চয়তায় পড়েছেন দেশীয় উদ্যোক্তারা। বর্তমানে ক্ষমতাসীন দল বিএনপি গত বছর সংবাদ সম্মেলন করে এই পলিসির বিরুদ্ধে তাদের অবস্থান জানালেও তা আমলে নেওয়া হয়নি। ওই সময় বর্তমান অর্থমন্ত্রীও নতুন পলিসি পর্যালোচনার প্রতিশ্রুতি দিয়েছিলেন। এই পরিস্থিতিতে অংশীজনদের সম্পৃক্ত করে বিনিয়োগ বান্ধব নীতিমালা প্রণয়নের দাবি উঠেছে। আন্তরিক শুভেচ্ছা জানাচ্ছি। প্রধানমন্ত্রী তারেক রহমান তার নির্বাচনী ইস্তেহারে তথ্য প্রযুক্তি খাতে ডিজিটাল সার্বভৌমত্ব গড়ে তোলার প্রতিশ্রুতি দেন। বৈষম্যহীন আর্থসামাজিক উন্নয়নের টেকসই রাষ্ট্রীয় সক্ষমতা। এতে গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে স্বনির্ভর টেলিযোগাযোগ অবকাঠামো খাত, যেখানে সুরক্ষিত থাকবে দেশি উদ্যোক্তাদের বিনিয়োগ। কিন্তু এই প্রক্রিয়ায় বাধা হয়ে দাঁড়িয়েছে অন্তর্বর্তী সরকারের শেষ সময়ে এসে চাপিয়ে দেয়া টেলিকমিউনিকেশনস নেটওয়ার্ক অ্যান্ড লাইসেন্সিং পলিসি 2025। নতুন এই নীতিমালায় স্বনির্ভর অবকাঠামোর সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ এনটিটিএন খাতটি, যেখান থেকে দেশি উদ্যোক্তাদের হটিয়ে বিদেশিদের কাছে তুলে দেওয়ার ষড়যন্ত্র হিসেবে দেখছেন প্রযুক্তিবিদরা। টেলিকম পলিসি 2025 নিয়ে যদি আমরা বলি, সেই ক্ষেত্রে কিন্তু লোকাল অপারেটররা 100% যে বিনিয়োগ করবে সেই স্বাচ্ছন্দ্যটা নাই। এনটিটিএনের ফিক্সড ব্রডব্যান্ড পেনিট্রেশনে একটা অবদান আছে, বিশেষ করে হচ্ছিল কি গ্রামে গঞ্জে ইউনিয়ন পর্যায়ে যে ইন্টারনেটটা ছড়িয়ে পড়েছে, এখানে এনটিটিএনের অবদান আছে। অন্তর্বর্তী সরকারের পলিসিতে বিদেশি মোবাইল অপারেটরদের গ্রাহক পর্যায়ে ব্যবসার পাশাপাশি অবকাঠামো খাতে বিনিয়োগ এবং তৈরির সুযোগ রাখা হয়েছে। মোবাইল অপারেটরদের লাইসেন্স থাকা সত্ত্বেও বিদেশি উদ্যোক্তারা এনআইসিএসপি সহ বিভিন্ন স্তরে লাইসেন্স নিতে পারবে, অথচ একই সুবিধা স্থানীয় প্রতিষ্ঠানগুলোর জন্য নিষিদ্ধ করা হয়েছে। এমনকি এনআইসিএসপি স্তরে থাকা দেশীয় বিনিয়োগকারীদের নিকট এনটিটিএন এবং টাওয়ারকো মালিকানা থাকলে সাবমেরিন কেবল সহ আন্তর্জাতিক পরিষেবা খাতের কোনো লাইসেন্স না দেওয়ার বিধান যুক্ত করা হয়েছে, অথচ বিদেশিদের জন্য উন্মুক্ত রাখা হয়েছে। এ ধরনের নীতিমালাকে স্থানীয় বিনিয়োগকারীদের ব্যবসা সংকুচিত করার অপচেষ্টা হিসেবে দেখছেন বিশ্লেষকরা। অনেকগুলো বিষয় যেগুলো ইন্ডাস্ট্রির পক্ষ থেকে এবং আমাদের ভোক্তাদের পক্ষ থেকে যে দাবিগুলো উঠেছিল, তার অনেকগুলো কিন্তু আসলে উপেক্ষিত হয়ে গেছে। এবং যেটা আমি মনে করি যে এই নতুন নির্বাচিত সরকারের জন্য উচিত সেটা রিভিউ করা এবং সেই বিষয়গুলো অ্যাড্রেস করা। নতুন নীতিমালায় 3 স্তরের লাইসেন্সিং কাঠামো গড়ে তোলা হয়েছে। বিটিআরসি এবং জাতীয় রাজস্ব বোর্ডের তথ্য অনুযায়ী টেলিকম খাতের মোট রাজস্বের মাত্র 20% বাজার অবকাঠামো খাতে, বাকিটা মোবাইল অপারেটর এবং আইএসপি খাতে। স্থানীয় উদ্যোক্তাদের হাতে থাকা মাত্র 20% বাজার বিদেশিদের হাতে ছেড়ে দেওয়ার পরিকল্পনা বাস্তবায়ন হলে এর নেতিবাচক প্রভাব পড়বে রাজস্ব আয় এবং কর্মসংস্থানে, এমন অভিমত উদ্যোক্তাদের। এই লোকাল ইনভেস্টররা এই যে ইনফ্রাস্ট্রাকচারগুলো তৈরি করলো, এটার সাস্টেনেবিলিটি তো দেখতে হবে, কারণ কেবল এই ইনফ্রাস্ট্রাকচারের ইস্টাবলিশমেন্ট হয়েছে এবং ইস্টাবলিশমেন্টগুলো আগামী 10, 15, 20 বছরে ধীরে ধীরে ইউটিলাইজ হবে।
তো এই সাস্টেনেবিলিটির জন্য মোবাইল অপারেটর এবং আইএসপিরা যাতে এখান থেকে সার্ভিস নিতে পারে এবং ডিউ কোয়ালিটি ডিমান্ড করে এবং এনারা দিতে পারে, এই সাস্টেনেবিলিটিটা দেখা দরকার। তো এই পলিসিতে সবচেয়ে বড় একটা প্রবলেম হয়েছে এই সাস্টেনেবিলিটিটা অ্যাড্রেস করা হয় নাই। অন্তর্বর্তী সরকার তড়িঘড়ি নতুন টেলিকম পলিসি করায় শঙ্কা আর উদ্বেগ জানিয়ে 2025 সালের 3 জুলাই সংবাদ সম্মেলন করেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, যেখানে বড় মোবাইল অপারেটরদের সুবিধা দেওয়া হয়েছে এমন অভিযোগ করেন বর্তমান ক্ষমতাসীন দল বিএনপির শীর্ষ নেতারা। মোবাইল অপারেটরদের ফাইবার ভিত্তিক ব্যবসা সংযোগ সেবা কোথাও সীমাবদ্ধ তাই স্পষ্ট নয়। মাসুদুজ্জামান রবিন, যমুনা নিউজ, ঢাকা। বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর তার বসন্ত নাটকটি উৎসর্গ করেছিলেন আমাদের জাতীয় কবি কাজী নজরুল ইসলামকে। সেই স্মৃতিকে উপজীব্য করেই রবীন্দ্রসঙ্গীত আর নাচের মূর্ছনায় মঞ্চায়িত হয় গীতিনাট্য বসন্ত। জাতীয় রবীন্দ্রসঙ্গীত সম্মিলন পরিষদের ঢাকা মহানগর শাখার আয়োজনে রাজধানীর ছায়ানট মিলনায়তনে সৃষ্টি হয় রবীন্দ্রময় এক সন্ধ্যা। মন্ত্রণা সভায় বসলেই সচিবরা আসেন তাদের নিজ বিভাগের জন্য টাকা দাবি করতে। প্রকৃতির নতুন রূপ, যৌবন আর বসন্তের উচ্ছলতাকে রাজা ও কবির কথোপকথনের মাধ্যমে তুলে ধরেছেন বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর, যেখানে প্রৌঢ়ত্বের আড়ালে গাওয়া হয়েছে নবযৌবনের জয়গান। গীতিনাট্যটিতে চরিত্র হিসেবে রাজা ও কবির পাশাপাশি বসন্ত, আম্রকুঞ্জ, বেণুবন, দক্ষিণ হাওয়া, মাধবী, ঝুমকোলতার মতো প্রাকৃতিক বিষয়গুলোকে তুলে ধরেন কবি রবীন্দ্রনাথ। বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলাম যখন আলিপুর সেন্ট্রাল জেলে অনশন করেন, তখন সমর্থন জানিয়ে তাকে বসন্ত গীতিনাট্য গ্রন্থটি উৎসর্গ করেন কবি রবীন্দ্রনাথ। প্রশাসক এবং কবির সাথে সত্যিকার অর্থে সম্পর্ক কেমন হওয়া উচিত সেটাই আমাদের এই বসন্ত নাটকটি আপনাদেরকে দেখাবে। আমাদের এই বসন্তের যাত্রা মহানগর শাখার শুরু হয়েছিল প্রায় 25 বছর আগে, 2002 সালে। এই 25 বছরের যে যাত্রা, এর সঙ্গে আপনারা সঙ্গে যেমন ছিলেন, ভবিষ্যতেও আমাদের সঙ্গে থাকবেন। একক সঙ্গীত, সম্মেলক গান, নৃত্যের পর্ষা সাজিয়ে গীতিনাট্য পরিবেশন করেন জাতীয় রবীন্দ্রসঙ্গীত সম্মিলন পরিষদের শিল্পীরা। শওকত মঞ্জুর শান্ত, যমুনা নিউজ, ঢাকা। ইরান যুদ্ধকে কেন্দ্র করে অভ্যন্তরীণ বিভাজন তৈরি হয়েছে ইয়েমেনের হুতি বিদ্রোহী গোষ্ঠীর মাঝে। এমন তথ্য উঠে এসেছে কাতার ভিত্তিক গণমাধ্যম আল জাজিরার এক প্রতিবেদনে। জানানো হয়, দীর্ঘ সংঘাতের জেরে নানামুখী ক্ষতির মুখে হুতিরা, তাই সরাসরি সংঘাতে না জড়িয়ে রাজনৈতিকভাবে মিত্রদের সমর্থনের পক্ষে গোষ্ঠীটির একাংশ অঞ্চলটির রাজনীতিতে নিজেদের শক্ত অবস্থান জানান দিতে আগ্রহী বাকি অংশটি। গাজায় ইসরায়েলি আগ্রাসনের পর থেকেই তেল আবিবের বিরুদ্ধে অভিযান চালিয়ে ব্যাপক সরব ইয়েমেনের হুতি বিদ্রোহীরা। লোহিত সাগরে ইসরায়েল ও যুক্তরাষ্ট্র সংশ্লিষ্ট জাহাজে দফায় দফায় চলে বিদ্রোহী গোষ্ঠীটির হামলা, যার জবাবে নিয়মিত বিরতিতে ইয়েমেনে হামলা চালিয়ে আসছে মার্কিন ইসরায়েলি বাহিনী। দীর্ঘ 2 বছর 5 মাসেরও বেশি সময় ধরে চলমান হামলা পাল্টা হামলায় বেশ টানাপোড়েনে হুতি বিদ্রোহীরা। একদিকে ওমানের মধ্যস্থতায় সামরিক সমঝোতা, অন্যদিকে ইরানের নেতৃত্বে গড়ে ওঠা অ্যাক্সিস অফ রেজিস্ট্যান্স বা প্রতিরোধ অক্ষের অংশ হিসেবে ইসরায়েল ও যুক্তরাষ্ট্রকে প্রতিহতের লড়াই। 2 নৌকোয় পা রাখতে গিয়ে টালমাটাল বিদ্রোহী গোষ্ঠীটির পরিস্থিতি। সামরিক বেসামরিক ক্ষয়ক্ষতি তো রয়েছেই, এ দফায় দেখা দিয়েছে অভ্যন্তরীণ কোন্দলেরও। কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরার প্রকাশিত প্রতিবেদনের তথ্য অনুযায়ী ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের অভিযানের শুরুতে হুতিরা বেশ সতর্ক অবস্থানে থাকলেও বর্তমানে ব্যাপক মতপার্থক্য দেখা দিচ্ছে গোষ্ঠীটির সদস্যদের মাঝে। একদিকে গেল 2 বছরেরও বেশি সময়ের যুদ্ধে হওয়া সামরিক বেসামরিক ও অবকাঠামোগত ক্ষয়ক্ষতির হিসেব, যার ফলে সরাসরি সংঘাতে না জড়িয়ে কেবল রাজনৈতিকভাবে মিত্রদের সমর্থন দেওয়ার পক্ষে সরব হয়েছে হুতিদের এক অংশ। অন্যদিকে আরেক পক্ষের যুক্তি, মধ্যপ্রাচ্যে চলমান উত্তেজনায় নিজেদের শক্ত অবস্থানের জানান দিতে যুদ্ধে সক্রিয় অংশগ্রহণের সপক্ষে।
চলমান যুদ্ধে এখন পর্যন্ত বেশ সামান্যই অংশগ্রহণ ইয়েমেনের। বর্তমানে আমরা ইরানে আমাদের ভাইদের সমর্থনে পরিচালিত অভিযানের কেবল প্রথম ধাপেই রয়েছি। আগ্রাসনের মাত্রা তীব্র হলে সামনের দিনগুলোতে নতুন নতুন ধাপে চলবে অভিযান। যুদ্ধ সংঘাত ছেড়ে নিরপেক্ষ অবস্থানে থেকে মিত্রদের সমর্থন, অন্যদিকে মধ্যপ্রাচ্যের আঞ্চলিক রাজনীতিতে নিজেদের প্রভাব বজায় রাখা, দুটি ভিন্ন মতাদর্শের উপর ভিত্তি করে প্রায় দীর্ঘ বিতর্কে জড়িয়ে যাচ্ছে সশস্ত্র গোষ্ঠীটির সদস্যরা। ফলাফল, যুক্তরাষ্ট্র ও ইসরায়েলকে প্রতিহতের টার্গেটে এখন খুব একটা জোরালো অবস্থানে নেই হুতিরা। মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধ পরিস্থিতি আরও ঘোলাটে হলে নিরপেক্ষ অবস্থানে থাকা আরও কঠিন হয়ে পড়বে হুতিদের জন্য। কেবল সামরিক খাতেই নয়, রাজনৈতিক এমনকি অর্থনৈতিকভাবেও চড়া মূল্য গুনতে হবে বিদ্রোহী গোষ্ঠীটিকে, এমন অভিমত বিশ্লেষকদের। সাবরিনা নুসরাত, যমুনা নিউজ। প্রথমেই করতে চান বিসিবির ভাবমূর্তি উজ্জ্বল। বোর্ডের দায়িত্ব পেয়েই বললেন তামিম ইকবাল। অ্যাডহক কমিটিতে থাকলেও বিসিবির নির্বাচনে অংশ নেওয়ার ঘোষণা দিলেন তামিম। প্রথম বোর্ড সভা শেষে জানান বিসিবির মুখপাত্র হিসেবে কাজ করবেন তানজিল চৌধুরী। দেশের ক্রিকেটের আরও এক অধিনায়ক বিসিবির নেতৃত্বের চেয়ারে। তামিম ইকবাল খানের এই ছবিটার গল্প মঙ্গলবার সন্ধ্যার, যার শুরুটা হয়েছিল বিকেলেই। পক্ষের মাধ্যমে পর্যালোচনা করা হয়েছে। আমিনুল ইসলাম বুলবুলের নেতৃত্বাধীন বিসিবির বর্তমান পরিচালনা পর্ষদ ভেঙে দেয় জাতীয় ক্রীড়া পরিষদ। জাতীয় দলের সাবেক অধিনায়ক তামিম ইকবালকে প্রধান করে ঘোষণা করা হয় 11 সদস্যের নতুন অ্যাডহক কমিটি। দায়িত্ব পেয়েই সন্ধ্যায় বিসিবিতে কমিটির নতুন সভাপতি তামিম ইকবাল, প্রধান নির্বাহী নিজামুদ্দিন চৌধুরী সুজন সহ নতুন কমিটিকে নিয়ে করলেন বৈঠক। রফিকুল ইসলাম বাবু, মিনহাজুল আবেদিন নান্নু সহ কয়েকজন উপস্থিত ছিলেন সশরীরে। ফাহিম সিনহা, আথার আলীরা যুক্ত হন অনলাইনে। সভা শেষে গণমাধ্যমের মুখোমুখি সংক্ষিপ্ত পরিসরে তামিম ইকবাল বললেন, প্রথম কাজ বোর্ডের ভাবমূর্তি উজ্জ্বল। এরকম কেউ দায়িত্ব পান, তখন ডেভেলপমেন্টের কথা বলেন বা বিভিন্ন বিষয়ে কথা বলেন। আমি ব্যক্তিগতভাবে প্লাস আমার টিম ব্যক্তিগতভাবে এটা ফিল করে, সবাই মিলে আমরা একসাথে ফিল করি যে আমাদের প্রথম কাজ হবে বাংলাদেশের ক্রিকেটের রেপুটেশন ঠিক করা। লাস্ট 1-1.5 বছরে যে রেপুটেশন ড্যামেজ হয়েছে বাংলাদেশের ক্রিকেটের, এই ক্রিকেটের রেপুটেশনটা ঠিক করা হলো আমাদের সবচেয়ে ইম্পর্টেন্ট। প্রশ্ন ছিল অ্যাডহক কমিটির সদস্যরাও কি অংশ নিতে পারবেন বিসিবির নির্বাচনে। তামিম জানালেন, জাতীয় ক্রীড়া পরিষদের নিয়মে নেই কোনো বাধা। অবশ্যই আমরা ইলেকশন করব। এখানে আমাকে ব্যক্তিকে জিজ্ঞেস করতে হবে। আমার ইচ্ছা থাকতে পারে, আমি করতে পারি, বাবুবার ইচ্ছা থাকতে পারে, উনি করতে পারে, ওনার ইচ্ছা নাও থাকতে পারে। আর যখন একটা ফ্রি অ্যান্ড ফেয়ার ইলেকশন হবে, আর খালি আমরা না, যারা যারা ইন্টারেস্টেড, আমি সবাইকে রিকোয়েস্ট করব যে সবাই পার্টিসিপেট করুন। আমাদেরকে একটা দায়িত্ব দিয়ে আনা হয়েছে যে ফ্রি অ্যান্ড ফেয়ার ইলেকশন হেল্ড করা 3 মাসের মধ্যে। আমরা এটা যে আমাদেরকে যে দায়িত্ব দেওয়া হয়েছে, আমরা এই দায়িত্বটা যতটা অনেস্টিভাবে আমরা এই জিনিসটা করতে পারি আর যতটা দ্রুতভাবে আমরা এই জিনিসটা করতে পারি, আমরা ওই জিনিসটাই করব। বোর্ডের স্পোকস পার্সন হিসেবে অ্যাডহক কমিটির তানজিল চৌধুরীকে বেছে নেয়ার কথা জানান তামিম ইকবাল। প্রথম দিনের বৈঠকে কি নিয়ে হলো কথা, সেই উত্তর দিলেন নতুন কমিটির মুখপাত্র। মেইনলি আমাদের যে ব্যাংকের সিগনেটারি আছে সেগুলো আপনার দুটো গ্রুপে ভাগ করা থাকে, একটা ম্যানেজমেন্ট গ্রুপ এ এবং আরেকটা হচ্ছে বোর্ড থেকে বা অ্যাডহক কমিটি থেকে। সেটা আমরা একটা সিদ্ধান্ত নিয়েছি। আমাদের সিইও এবং আমাদের হেড অফ ফাইন্যান্স আছেন এবং অন্য গ্রুপ থেকে আমাদের অ্যাডহক কমিটির প্রেসিডেন্ট এবং আমাদের ফাইন্যান্স কমিটি যিনি প্রেসিডেন্ট হবেন বা যিনি চার্জে থাকবেন চেয়ারম্যান, উনি সিগনেটারি হবেন। ছবিগুলো আবারও এক নতুন শুরুর। এদেশের ক্রিকেটকে এগিয়ে নেয়ার দায়িত্বে আপাতত জাতীয় ক্রীড়া পরিষদের এই নতুন কমিটি। বুধবার বিসিবির পরবর্তী বোর্ড সভা। রঞ্জন শান্ত, যমুনা স্পোর্টস, ঢাকা। ইউএফএ চ্যাম্পিয়ন্স লিগের খবর। কোয়ার্টার ফাইনালে প্রথম লেগে ঘরের মাঠে বায়ার্ন মিউনিখের কাছে 2-1 গোলে হেরেছে রিয়াল মাদ্রিদ। শেষ মুহূর্তের গোলে স্পোর্টিং লিসবনকে 1-0 গোলে হারিয়েছে আর্সেনাল। সান্তিয়াগো বার্নাব্যুতে 41 মিনিটে বায়ার্নের হয়ে প্রথম গোলটি করেন লুইস দিয়াজ। বিরতির পর 20 সেকেন্ডের মধ্যেই গোল করে বায়ার্নকে 2-0 গোলে এগিয়ে দেন হ্যারি কেইন। 75 মিনিটে ট্রেন্ট আলেকজান্ডার আর্নল্ডের পাস থেকে গোল করে রিয়াল শিবিরে খানিকটা স্বস্তি ফেরান এমবাপ্পে। স্পোর্টিং লিসবনের মাঠে দারুণ এক জয় পেয়েছে আর্সেনাল। ম্যাচের নির্ধারিত 90 মিনিটে ছিল গোলশূন্য। ম্যাচের যোগ করার সময়ের প্রথম মিনিটে গ্যাব্রিয়েল মার্তিনেল্লির অ্যাসিস্টে গোল করে আর্সেনালকে এগিয়ে দেন বদলি নামা হারভার্ডস।
2 ম্যাচের এই দ্বিতীয় লেগ আগামী 15 এপ্রিল রাতে। আর এই ছিল যমুনা নিউজে এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ।